হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমরাও ভালো আছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে তানজিরো তার কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমে ফাইনাল সিলেকশন পার করে একজন অফিসিয়াল ডেমন স্লেয়ার হয়েছে। কিন্তু আসল লড়াই তো মাত্র শুরু। আজ আমরা জানবো তানজিরোর প্রথম মিশন, ইতিহাসের সবথেকে শক্তিশালী দানব মুজানের সাথে তার প্রথম দেখা এবং অদ্ভুত এক নতুন সঙ্গীর গল্প। চলুন দেখি 6 থেকে 10 নম্বর এপিসোডে কি কি রোমাঞ্চকর ঘটনা ঘটে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর আর আমি শাকিল আছি আপনাদের সাথে। ফাইনাল সিলেকশনে সেই 7 দিনের যমদূতদের সাথে লড়াই শেষ করে তানজিরো যখন রক্তাক্ত শরীরে লাঠিতে ভর দিয়ে উরুকোদাগির কুরে ঘরে সামনে পৌঁছায়, তখন এক অলৌকিক দৃশ্যের অপেক্ষায় ছিল। টানা 2 বছর পর নিজুকো হঠাৎ তার ঘরের দরজা ভেঙে লাথি মেরে বাইরে বেরিয়ে আসে। তানজিরোকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তানজিরোর মনে হলো তার গত 2 বছরে সব হাড় ভাঙা খাটুনি আর একাকিত্ব এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। নিজুকো কেন এত বছর ঘুমিয়েছিল তা এখনো রহস্য, কিন্তু সে যে সুস্থ আছে এটাই ছিল তানজিরোর সব থেকে বড় পাওনা। কিছুদিন পর সেখানে উপস্থিত হন অদ্ভুত মুখোশ পরা মানুষ হাগা নিজুকা। তিনি তানজিরোর জন্য নিয়ে এসেছেন তার নিজস্ব নিচিরিন তলোয়ার। এই তলোয়ার তৈরি হয় সূর্যের সপ্তাহে কাছের পাহাড়ের লোহা দিয়ে। হাগা নিজুকা খুব উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন তলোয়ারের রং দেখার জন্য, কারণ এই তলোয়ার মালিকের শক্তির উপর ভিত্তি করে রং বদলায়। তানজিরো যখন এটি হাতে নেয় পুরো তলোয়ারটি কুচকুচে কালো রং ধারণ করে। হাগা নিজুকা কিছুটা হতাশ হয় আর অবাক হয়ে বলেন, আমি ভেবেছিলাম এটি উজ্জ্বল লাল হবে। কালো তলোয়ার খুব একটা দেখা যায় না আর যারা এটি চালায় তারা খুব একটা সবল হয় না। কিন্তু তানজিরো জানতো তার তলোয়ারের রং যাই হোক এর লক্ষ্য একটাই, মুজান কিবুৎসুজি। ঠিক তখনই তানজিরোর কাসুগাই কাক ডানা জাপটি আকাশ থেকে নেমে আসে এবং কর্কশ গলায় চিৎকার করে বলে, তোর পশ্চিম গ্রামে যাও, সেখানে প্রতি রাতে তরুণী মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, এটাই তোমার প্রথম মিশন। তানজিরো নতুন ইউনিফর্ম পরে এবং নিজুকুর জন্য উরুকোদাকির দেওয়া এক বিশেষ কাঠের জুড়ি নিয়ে রওনা হয়। এই জুড়িটি হালকা কিন্তু অত্যন্ত মজবুত, যেখানে নিজুকু দিনের বেলা সূর্যের আলো থেকে নিজেকে বাঁচিয়ে লুকিয়ে থাকতে পারবে। গ্রামে পৌঁছে তানজিরো এক হৃদয় বিচরক দৃশ্য দেখে। কাজুমি নামে এক যুবক রাস্তায় এক কোনায় পাগলের মতো কাঁদছে। তার বাগদত্তা ছাতুকো গত রাতে তার চোখের সামনে থেকে সেফ হাওয়ায় মিলে গেছে। গ্রামে কেউ তাকে বিশ্বাস করছে না, সবাই ভাবছে সে পাগল হয়ে গেছে। কিন্তু তানজিরো তার পাশে শান্ত গলায় বলল, আমি তোমাকে বিশ্বাস করি। রাত নামার সাথে সাথে তানজিরো তার অসাধারণ ঘ্রাণ শক্তি কাজে লাগাতে শুরু করে। সে কুকুরের মতো মাটির উপর হামাগুড়ি দিয়ে গন্ধ শুকতে থাকে। কাজুমি অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তানজিরো জানতো সে কি খুঁজছে। হঠাৎ তার নাকে এক বিশ্রী পচা কাদার গন্ধ ভেসে আসে। এই গন্ধ বাতাসের নয়, এই গন্ধ মাটির নিচ থেকে আসছে। ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝখান থেকে এক অন্ধকার তরল বা কাদার গর্ত তৈরি হয় এবং সাতুকুর মতো আরো অনেক তরুণীকে মাটির নিচে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। তানজিরো সেকেন্ডের মধ্যে তার তলোয়ার বের করে সেই কাদার গর্তে আঘাত করে এবং মেয়েটিকে উদ্ধার করে কাজুমির হাতে দেয়। সেই গর্ত থেকে একে একে বেরিয়ে আসে 3 মাথাওয়ালা এক অদ্ভুত দানব। এই দানবটি তার দাঁত দিয়ে এক ইরিটেটিং কর্ম শব্দ করছিল। তারা মাটি বা দেওয়ালের ভিতরে যে কোনো জায়গায় নিজেদের একটি আলাদা জগৎ বা মায়াবী জলাভূমি তৈরি করতে পারে। দানবটি নিজেকে 3 ভাগে ভাগ করে তানজিরোকে চারদিকে ঘিরে ফেলে। তারা কেবল মাটির নিচ থেকে হাত বাড়িয়ে আক্রমণ করছিল না, বরং তাদের চালচলন ছিল অত্যন্ত দ্রুত। তানজিরো বুঝতে পারে ডাঙায় থেকে এদের হারানো কঠিন। সেই সাহসের পরিচয় দিয়ে সরাসরি সেই দানবের তৈরি অন্ধকার জলাভূমির ভিতরে ঝাঁপিয়ে পড়ে। সেই জলাভূমি ছিল এক অদ্ভুত জায়গা, চারদিকে গুটগুটে অন্ধকার আর মৃত মেয়েদের জামা কাপড় ও গহনা সেখানে ভাসছে। পানির চাপে নড়াচড়া করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু তানজিরো তার ওয়াটার ব্রিদিং ট্রেনিং এর কথা মনে করে। সে জানে পানির ভিতরেই পানির শক্তি সব থেকে বেশি। সে তার শরীরের সবটুকু শক্তি একত্রে করে তলোয়ার দিয়ে এক বিশাল ঘূর্ণি তৈরি করে ওয়াটার ব্রিদিং সিক্স ফর্ম বা হুইলুর পুল। পানি সেই প্রচন্ড চাপে দানবের দুটি শরীর মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায়। এদিকে মাটির উপর থেকে তখন তৃতীয় দানবটি কাজুমি আর সেই মেয়েটিকে মারার জন্য তেড়ে আসছিল। ঠিক তখনই জুরির দরজা সজোরে লাথি মেরে খুলে যায়। বেরিয়ে আসে নিজুকো। তার চোখ এখন রাগে জ্বলছে। সে এক দৌড়ে এসে দানবটির মুখে এমন এক লাথি মারে যে দানবটি বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে। এটা দেখে কাজুমি তো অবাক, একটি ছোট্ট মেয়ে কিভাবে এত শক্তিশালী হতে পারে। নিজুকো এখন রণচণ্ডী মূর্তি ধারণ করে দানবটিকে কণ্ঠসা করে ফেলে। তানজিরো পানির নিচ থেকে বেরিয়ে এসে শেষ দানবটিকে দেওয়ালে চেপে ধরে এবং তার পরিবারের খুনি মুজান সম্পর্কে জানতে চায়, কিন্তু দানবটি ভয়ে কাঁপতে কাঁপতে কিছুই বলতে চায় না। নিরুপায় হয়ে তানজিরো তার মাথাটি আলাদা করে দেয়। মিশন শেষে তানজিরো কাজুমিকে সান্ত্বনা দেয় এবং তার বাগদত্তার কিছু স্মৃতি একটি রিবন ফিরিয়ে দেয়। কাজুমি প্রথমে ভেঙে পড়লেও তানজিরোর করুণ চোখ দেখে বুঝতে পারে এই কিশোরটি তার মধ্যে অনেক কিছু হারিয়েছে। সূর্য ওঠার আগে তানজিরো নিজেকে আবার জুড়িতে ভরে নিয়ে পরের গন্তব্যের দিকে পা বাড়ায়। সে এখন আর একা নয়, তার পাশে লড়ছে তার বোন নিজুকো। পাহাড়ের নির্জনতা আর তুষার শুভ্র শান্ত পরিবেশ থেকে বেরিয়ে তানজিরো যখন আসাকোসা শহরে পা রাখলো, তার কাছে মনে হলো সে যেন এক অন্য গ্রহে চলে এসেছে। চারদিকে জকজকে বৈদ্যুতিক আলো, বিশাল সব দালান যা আকাশের বুকে চিরে দাঁড়িয়ে আছে, আর মানুষের অবিরাম সমুদ্র। ট্রাম গাড়ির যান্ত্রিক শব্দ আর ঘোড়ার গাড়ির খটখট আওয়াজ তার কানে তালা লাগিয়ে দিচ্ছিল। তার অতি প্রকৃত ঘ্রাণ শক্তি এখানে কাজ করছিল না, কারণ হাজার হাজার মানুষের গ্রাম সুগন্ধি আর খাবারের করা গন্ধে সে দিশেহারা হয়ে পড়ে। ভিড়ের চাপে অস্থির তানজিরো নিজেকে হাত শক্ত করে ধরে এক নির্জন কোণে এক নুডলস বিক্রেতার সামনে গিয়ে বসে। সে এতটা পরিশ্রান্ত ছিল যে নিজেকে একটি বেঞ্চে
পাশে বসিয়ে দিয়ে সে এক বাটি নুডলস অর্ডার করে এবং নিজের অস্থির মনকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু প্রথম লোকমা মুখে তোলার আগেই হঠাৎ বাতাসের একটি ঝাপটা তার নাকে এমন এক উৎকৃষ্ট গন্ধ নিয়ে আসে যা তার পুরো শরীর এক মুহূর্তে পাথর করে দেয়। এই সেই একই গন্ধ, এই সেই একই অন্ধকার, পৈশাচিক এবং উগ্র গন্ধ যা সে তার বাড়িতে ফিরে তার পরিবারের লাশের পাশে পেয়েছিল। তানজিরো হাত কাঁপতে শুরু করে, উঠোনের বাটিটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে চুরমার হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে তার মৃত মা আর ছোট ভাই বোনদের রক্তাক্ত নিতর দেহ। সে বুঝতে পারে যেই দানবটি তার সাধারণ সংসার ধ্বংস করেছে সে এই শহরে ভিড়ে কোথাও লুকিয়ে আছে। তানজিরো নিজেকে সেখানে ফেলে রেখে উন্মুদের মতো মানুষের ভিড় ঠেলে দৌড়াতে থাকে। সেই ধাক্কা দিয়ে মানুষকে সরিয়ে সামনে এগোয়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসতে চায়। অবশেষে সে সেই পৈশাচিক গন্ধের উৎসের কাছে পৌঁছায়। সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিপাটি সুবেশ ভদ্রলোকের কাঁধে সে যখন হাত দেয় তখন পুরো পৃথিবী যখন থমকে যায়। লোকটি ধীরে গতিতে মাথা ঘোরায়। লোকটির চোখের মনি ছিল টকটকে লাল এবং তার ভিতরে এক অসীম রাজকীয় অবজ্ঞা। সে আর অন্য কেউ নয়, সব দানবের আদিপিতা, অজয় এক সম্রাট, কিবুৎসুজি মুজান। তানজিরো যখন রাগে আর ঘৃণায় তার তলোয়ার হাত দিতে যাবে ঠিক তখনই একটি মেয়ে মুজানকে বাবা বলে ডেকে ওঠে। মুজানের মানবিক স্ত্রী এসে তানজিরোকে জিজ্ঞাসা করে, আপনি কে? আমার স্বামীর সাথে কি কোনো কাজ আছে? তানজিরো স্তব্ধ হয়ে যায়। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে হাজার হাজার মানুষের হত্যাকারী এই পৃথিবীর সবচেয়ে বড় দানবটি একজন সাধারণ মানুষের ছদ্মবেশে দিব্য একটি সুন্দর পরিবার নিয়ে সংসার করছে। মুজানের মুখমণ্ডলে কোনো অপরাধ বোধই নেই, বরং সে তানজিরোর দিকে এমন এক শীতল চাহনিতে তাকাচ্ছিল যেন তানজিরো একটি অতি নগণ্য পোকা। মুজান খুব দ্রুত বুঝে যায় সেটি একজন ডেমন স্লেয়ার এবং সে তাকে চিনে ফেলেছে। কিন্তু কোনো হইচই ছাড়াই মুজান খুব সুরক্ষভাবে তার হাতের নখ দিয়ে পাশ দিয়ে যাওয়া এক সাধারণ পথচারীর গাড়ে একটি গভীর আঁচড় কেটে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সেই দানবটি মানুষে রূপান্তরিত হয়ে উন্মাদের মতো তার নিজের স্ত্রীকে আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যে আসাকোসার সেই ব্যস্ত রাস্তা নরক নেমে আসে। তানজিরো তখন এক বিশাল দোটানায় পড়ে যায়। সে কি চোখের সামনে থাকা খুনি মুজানকে ধরবে নাকি এই অসহায় আক্রান্ত পরিবারকে রক্ষা করবে? তানজিরো দয়া আর আদর্শে শেষ পর্যন্ত তার বাধা হয়ে দাঁড়ায়। সে মুজানের পিছু না নিয়ে সে নতুন তৈরি হওয়া দানবটিকে জাপটে ধরে যাতে সে আর কাউকে কামড়াতে না পারে। মুজান খুব শান্তভাবে তার পরিবার নিয়ে বীরের মধ্যে হাঁটতে শুরু করে। তানজিরো সেই দানবটিকে চেপে ধরে মুজানের গমন পথের দিকে তাকিয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করে বলে, মুজান তুই যেখানে যাস না কেন আমি তোকে খুঁজে বের করবই। নরকের শেষ সীমানা পর্যন্ত হলেও আমি তোকে তাড়া করব এবং তোর মাথা কাটবই কাটবো। তুই আমার কাছ থেকে কিছুতেই রেহাই পাবি না। মুজান বীরের মধ্যে মিলিয়ে যাওয়ার আগে একবার পিছনে ফিরে তাকায়। তার চোখে ফুটে ওঠে গভীর ঘৃণা এবং আতঙ্ক, কারণ তানজিরোর কানে থাকা হানাফুদা ইয়ারিংস তাকে তার অতীতের কোন এক ভয়ঙ্কর যোদ্ধার কথা মনে করিয়ে দেয়, যে যোদ্ধাকে মুজান জমের মতো ভয় পেত। এভাবে আসাকোসা সেই জলমলে আলোর নিচে শুরু হয় এক অসম এবং দীর্ঘ লড়াইয়ের সূচনা। আসাকোসা সেই জনাকীর্ণ রাস্তার মাঝখানে যখন কিবুৎসুজি মুজান এক সাধারণ পদচারীকে দানবে রূপান্তরিত করে পালিয়ে যায় তখন চারদিকে এক নরকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। নতুন তৈরি হওয়া দানবটি উন্মুদের মতো তার নিজের স্ত্রীকে কামড়াতে শুরু করে। তানজিরো তাকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিল, কারণ সে জানতো এই লোকটি নিরাপরাধ। ঠিক সেই মুহূর্তে এক অপূর্ব মায়াবী দৃশ্যের অবতরণ ঘটে। হঠাৎ চারপাশে বাতাস এবং স্নিগ্ধ কুয়াশা ভরে যায় এবং তাতে এক অদ্ভুত ফুলের সুগন্ধি ছড়িয়ে পড়ে। সেই কুয়াশার আড়াল থেকে ধীরে পায়ে বেরিয়ে আসে এক সুন্দরী নারী যার নাম তামায়ো। তার সাথে ছিল ইউশিরো নামক এক রুক্ষ মেজাজের কিশোর। তানজিরো তার তীব্র গান শক্তি দিয়ে বুঝতে পারে তামায়ো একজন দানব, কিন্তু তার গন্ধ সাধারণ দানবদের মতো পৈশিক নয়, বরং তাতে এক অদ্ভুত করুণা মিশে আছে। তামায়ো তার নিজের নখ দিয়ে নিজের হাত থেকে রক্ত বের করে এক বিশেষ ব্লাড ডেমন আর্ট বা ভিজুয়াল ড্রিম ব্যবহার করেন। এই মায়াবী কুয়াশার চারপাশের মানুষের দৃষ্টিকে বিভ্রান্ত করে দেয়, ফলে পুলিশ বা সাধারণ মানুষ আর তানজিরো বা সেই দানবটিকে দেখতে পায় না। তামায়ো কোমল কণ্ঠে বলেন, তুমি দানব হয়ে এই লোকটিকে বাঁচাতে চাইছো, এমনকি তার জীবন কেড়ে নিতে চাও না। তোমার এই দয়া আমাকে মুগ্ধ করেছে। তামায়ো এবং ইউশিরো তানজিরোকে সেই উন্মুদ দানবটির হাত থেকে উদ্ধার করে এবং তাদের এক গোপন আস্তানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউশিরো ছিল অত্যন্ত রাগী এবং সে তানজিরোর উপর বেশ বিরক্ত হচ্ছিল, কারণ তার কাছে তামায়োর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল পবিত্র। তারা আসাকোসার এক নির্জন গলির দিকে এগিয়ে যায়। সেখানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না, কিন্তু ইউশিরো তার হাতের জাদুকরি মন্ত্রের কাগজের দিকে ইশারা করতে বাতাসের ভিতর থেকে এক বিশাল বাড়ির প্রবেশপথ বেরিয়ে আসে। এটি ছিল ইউশিরোর ব্লাড ডিমন আর্ট, যা এই আস্তানাটিকে সাধারণ মানুষের চোখে আড়াল থেকে লুকিয়ে রাখত। বাড়ির ভিতরে পা রাখতে তানজিরো এক শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ দেখতে পায়, যা দিকে বোঝার উপায় নেই যে এটি দানবের আস্তানা। সেখানে গিয়ে তামায়ো তানজিরোর সামনে এক অবিশ্বাস্য সত্য তুলে ধরেন। তিনি জানান যে তিনি গত কয়েকশো বছর ধরে গবেষণার মাধ্যমে নিজেকে মুজানের বৈশ্বিক অভিশাপ ও নিয়ন্ত্রণ থেকে মুক্তি করেছেন। তিনি এখন আর মানুষ শিকার করেন না, বরং বড় বড় হাসপাতালে পরিত্যক্ত রক্ত কিনে তা পান করে বেঁচে থাকেন। ইউশিরিককেও তিনি মৃত্যুর হাত থেকে বাঁচাতে দানবে রূপান্তরিত করেছিলেন, তবে মুজানের সাহায্য ছাড়াই। তামায়ো যখন নিজুকুকে পরীক্ষা করতে যান তখন তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে নিজুকু সাধারণ দানবদের মতো কাউকে আক্রমণ করছে না, উল্টো সে তামায়োকে নিজের মায়ের মতো এবং ইউশিরিকে ভাইয়ের মতো মনে করে আদর করছে। তামায়ো বুঝতে পারেন নিজুকু মানুষের রক্ত পান না করে দীর্ঘ 2 বছর ঘুমিয়ে নিজের শরীর গঠন করেছেন, যা দানবদের ইতিহাসে বিরল। নিজুকু
নিজুকুর এই মানবিক রূপ দেখে তাময় তানজিরোকে এক মহাপরিকল্পনার কথা শোনান। নিজুকুকে আবার মানুষ করা সম্ভব, কিন্তু তার জন্য আমার প্রয়োজন কিবুৎসুজি মুজানের সরাসরি রক্ত সম্পর্কে থাকা শক্তিশালী দানবের রক্ত। এই রক্ত দিয়ে তাময় এমন এক প্রতিষেধক বা ওষুধ তৈরি করতে চান যা দানবের শরীরে বিষ নিষ্ক্রিয় করে তাদের আবার মানুষের রূপান্তরিত করবে। নিজুকুকে ফিরে পাওয়ার এই বাস্তব এবং বিজ্ঞানসম্মত উপায় শুনে তানজিরোর চোখে জল চলে আসে। সে পরম শ্রদ্ধায় তাময়ের প্রস্তাব গ্রহণ করে এবং শপথ নেয় যে সে যেভাবে হোক সেই শক্তিশালী দানবের রক্ত সংগ্রহ করে আনবে। কিন্তু তাদের এই আবেগঘন আলোচনার মাঝেই হঠাৎ পুরো বাড়িটি কেঁপে ওঠে। বাতাসের তীব্র শো শো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে বাড়ির দেওয়ালগুলো কামানের গোলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ধুলোবালির আড়াল থেকে বেরিয়ে আসে মুজানের পাঠানো দুই ভয়ঙ্কর ঘাতক, সুসামারু এবং ইয়াহাবা। সুসামারু অট্ট হাসি আর তার হাতে শক্তিশালী বলগুলোর আঘাতে তামো সেই সাজানো আস্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। মুজান খবর পেয়ে গেছে যে তানজিরো তামোর সাথে আছে। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর অসম লড়াই। তামার আস্তানাটি যখন সুসামারুর বলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হলে তখন তুলাবলের ভিতর থেকে দানব সুসামারুর বিকট অট্ট হাসি শোনা যাচ্ছিল। সে তার শরীরের ভিতর থেকে আরো 4টি হাত বের করে মোট 6টি হাতে 6টি তামারে বল নিয়ে খেলা শুরু করে। এই বলগুলো সাধারণ ছিল না। এগুলো যখনই দেওয়ালে বা মেঝেতে লাগছিল মনে হচ্ছিল এক একটি বোমা ফাটছে। তানজিরো অবাক হয়ে দেখলো বলগুলো বাতাসের মাঝখানে হঠাৎ দিক পরিবর্তন করে আক্রমণ করছে। সুসামারু একা এ কাজ করছে না। একটু দূরে গাছের উপরে বসেছিল ইয়াহাবা। তার হাতে তালুতে থাকা চোখগুলো দিয়ে সে অদৃশ্য তীর বা ভেক্টর ফোর্স নিয়ন্ত্রণ করছিল। আর এই তীরগুলো যখনই সুসামারু তেরামের বল স্পর্শ করছিল বলগুলোর গতিপথ সম্পূর্ণ বদলে যাচ্ছিল। তানজিরো একাই লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু অদৃশ্য তীরের আঘাতে সে বারবার মেঝেতে আশ্রয় পড়ছিল। ঠিক তখনই ইউশিরিয়া তাকে নিজের একটি জাদুকরীয় মন্ত্রের কাগজ তানজিরোর কপালে লাগিয়ে দেয়। এর ফলে তানজিরো সে অদৃশ্য লাল তীরগুলো দেখতে পায়। এখন লড়াইয়ের মোড় ঘুরতে শুরু করে। লড়াইয়ের এই পর্যায়ে নিজুকু জুড়ি থেকে বেরিয়ে আসে। সুসামারু নিজুকুকে লক্ষ্য করে প্রচন্ড বেগে একটি বল ছুড়ে মারে। নিজুকু যখন বলটিকে লাথি মেরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন বলটির আঘাতে তার একটি পা শরীর থেকে আলাদা হয়ে যায়। তানজিরো আর্ত চিৎকার করে উঠে, কিন্তু তাময় তাকে আশ্বস্ত করেন যে নিজুকু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তাময় দেওয়া বিশেষ ওষুধের প্রভাবে নিজুকুর পা কয়েক সেকেন্ডের মধ্যে আবারও তৈরি হয়ে যায়। এবার নিজুকু আরো শক্তিশালী হয়ে ওঠে। সুসামারু যখন একের পর এক বল ছুড়ছিল নিজুকু তার শরীরে সবটুকু শক্তি নিজের পায়ে কেন্দ্রীভূত করে সে বলগুলোকে পাল্টা লাথি মারতে শুরু করে। নিজুকু লাথির গতি এত বেশি ছিল যে সুসামারু নিজের বলের আঘাতে পিছু হাঁটতে বাধ্য হয়। নিজুকু বুঝিয়ে দেয় যে সে কেবল তানজিরোর বোঝা নয়, সে এক শক্তিশালী সহযোদ্ধা। এইদিকে তানজিরো বুঝতে পারে ইয়াহাবাকে আগে শেষ না করলে সুসামারুর বল থামানো যাবে না। সে ইয়াহাবার দিকে দিয়ে যায়। ইয়াহাবা তার হাতে তীরের সাহায্যে তানজিরোকে চারদিকে আছাড় মারতে থাকে। তানজিরোর হাত পা ভাঙার উপক্রম হয়, কিন্তু তানজিরো তার ওয়াটার ব্রিদিং এর কৌশল কাজে লাগায়। সে ইয়াহাবা ছোড়া তীরের গতির সাথে নিজের তলোয়ারের গতি মিলিয়ে দিয়ে সে ব্যবহার করে ওয়াটার ব্রিদিং সেকেন্ড ফর্ম এবং তীরের টানের সাহায্যে সে ইয়াহাবার কাছে পৌঁছে যায়। এক নিমিষে তানজিরো তলোয়ার ইয়াহাবার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে, কিন্তু মরার আগে ইয়াহাবা তার শেষ শক্তি দিয়ে তানজিরোকে মাটির সাথে পিষে ফেলার চেষ্টা করে, যা তানজিরোকে মারাত্মকভাবে আহত করে। ইয়াহাবা মরে গেলেও সুসামারু তখনও উন্মুদ্দের মতো লড়াই করছিল। তাময় এখন এক ভয়ঙ্কর বুদ্ধি বের করেন। তিনি তার ব্লাড ডেমন আর্ট বা ফ্লেচ অফ বিচিং ব্যবহার করে চারপাশে বাতাস বিষাক্ত করে দেন। এই জাদুর প্রভাবে সুসামারু তার হুঁশ হারিয়ে ফেলে। তাময় তাকে পুরস্কৃত করে ফেলেন যে সে আসলে খুব দুর্বল এবং মুজান তাকে ঘৃণা করে। রাগ আর নেশার ঘরে সুসামারু চিৎকার করে বলে ওঠে, না, মুজান সামা আমাকে শক্তি দিয়েছেন। মুজান সামা সব থেকে শক্তিশালী। মুজানের নাম উচ্চারণ করার সাথে সাথে এক বিভীষিকা শুরু হয়। মুজান প্রত্যেক দানবের শরীরের ভিতরে নিজের রক্ত দিয়ে একটি অভিশাপ দিয়ে রেখেছেন, কেউ তার নাম নিলে তার মৃত্যু অনিবার্য। হঠাৎ সুসামারুর পেটের ভিতর থেকে 3টি বিশাল দানবীয় হাত বেরিয়ে আসে। সেই হাতগুলো সুসামারু নিজের শরীরকে ভিতর থেকে টেনে ছিঁড়ে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে সুসামারু সির্ফ একটা রক্ত আর মাংসের পরিণত হয়। তানজিরো এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে মুজান তার অনুসারীদের কতটা তুচ্ছ মনে করে। যুদ্ধ শেষ হওয়ার পর সূর্য ওঠার আগেই তামায় সুসামারুর দেহাবশেষ থেকে রক্ত সংগ্রহ করেন। তিনি তানজিরোকে বলেন যে এই রক্ত গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। তামায় এবং ঈশ্বরও আসাগোসা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তাদের আস্থানাটি এখন আর নিরাপদ নয়। তানজিরো এবং নিজুকো আবারও তাদের যাত্রা ফিরে আসে। যাওয়ার সময় তাময় তানজিরোকে একটি চিরকুট দিয়ে যান। সেখানে নিজুকোকে আবার মানুষ করার আশার কথা লেখা ছিল। তানজিরোর পরবর্তী লক্ষ্য এখন নতুন এক দানব, যা ড্রাম বাজার শব্দ পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিচ্ছিল। আসাগোসা সেই রক্তক্ষয়ী যুদ্ধের রেশ কাটিয়ে তানজিরো যখন পরবর্তী মিশনের পথে রওনা হয় তখন রাস্তার মাঝখানে সে এক অদ্ভুত দৃশ্য দেখে। হলুদ চুলের এক ডেমন স্লেয়ারের কিশোর রাস্তার মাঝখানে এক সাধারণ মেয়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে এবং তাকে বিয়ের জন্য অনুরোধ করছে। আর এই ছেলেটি হলো জেনিৎসু, যে তানজিরোর সাথে ফাইনাল সিলেকশনে টিকেছিল। জেনিৎসু এতটাই ভীত যে সে মনে করে ডেমন স্লেয়ার হিসাবে সে তার পরবর্তী মিশনে মারা যাবে, তাই মরার আগে সে বিয়ে করতে চায়। তানজিরো তাকে জোর করে সে মেয়ের কাছ থেকে সরিয়ে আনে। জেনিৎসুর কান্নাকাটি আর চিৎকার দেখে তানজিরো অবাক হয়ে যায়।
কিভাবে এমন একটা ভীতু ছেলে ডেমন স্লেয়ার পরীক্ষায় পাশ করলো। তানজিরো ও কাসুগাই কাক তাদের দুজনকে এক গভীর জঙ্গলের ভিতর একটি বিশাল এবং জরাজীর্ণ কাঠের বাড়ির সামনে নিয়ে যায়। বাড়ির সামনে তানজিরো দেখতে পায় দুটি ছোট্ট শিশু ভয়ে নীল হয়ে কাঁপছে। তারা জানায় যে তাদের বড় দাদাকে একটি বিভৎস দানব এই বাড়ির ভিতরে টেনে নিয়ে গেছে। ঠিক তখনই বাড়ির উপরে জানলা দিয়ে একটি রক্তাক্ত লোক ছিটকে এসে তানজির সামনে এসে পড়ে এবং মারা যায়। পরিবেশটি এতটাই ভয়ঙ্কর ছিল যে জেনিৎসু ভয়ে ছিটিয়ে যায়। তানজিরো সাহস সঞ্চয় করে জেনিৎসুকে সাথে নিয়ে সেই রহস্যময় বাড়ির ভিতরে পা রাখে। বাড়ির ভিতরে ঢোকার কিছুক্ষণ পরেই তারা অদ্ভুত এক শব্দের মুখোমুখি হয়। বুম বুম, এটি ছিল ড্রাম বাজার শব্দ। এই ড্রামটা বাজার সাথে তানজিরো অনুভব করে যে মেঝে হঠাৎ দেওয়াল হয়ে গেছে এবং দেওয়াল হয়ে গেছে ছাদ। এই বাড়িটি আসলে কিউগাই নামক এক দানবের নিয়ন্ত্রণে ছিল, যার শরীরে বিভিন্ন অংশে ড্রাম লাগানো ছিল। সে যখনই তার ড্রামে আঘাত করেছিল পুরো ঘরের কক্ষ বিন্যাস বদলে যাচ্ছিল। এই বিশৃঙ্খলার মাঝে তানজিরো এবং জেনিৎসু একে অপর থেকে আলাদা হয়ে যায়। জেনিৎসু একটি ছোট্ট ছেলের সাথে বাড়ির এক অংশে আটকে পড়ে এবং ভয়ে চিৎকার করতে থাকে। তার কাছে মনে হচ্ছিল মৃত্যু খুবই কাছে। অন্যদিকে তানজিরো যখন দানবটিকে খুঁজছিল তখন হঠাৎ একটি ঘরের দরজা ভেঙে এক বিশাল দেহী মানুষ বেরিয়ে আসে। এই মানুষটির গায়ে কোনো জামা নেই, তার শরীরে পেশি বহুল, কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো তার মাথায় একটি বুনো শূকরের আসল চামড়ার মুখোশ। তার হাতে ছিল দুটি করাতের মতো খাসকাটা তলোয়ার। এই ব্যক্তিটি হলো ইনচুক হাসিবিরি, যে কারো কোনো কথা শোনে না এবং যে কোনো কিছুর উপর আক্রমণ করতে পছন্দ করে। সে কোনো বাছবিচার না করেই ঘরের দেওয়ালে তলোয়ার দিয়ে আঘাত করতে করতে চিৎকার করতে থাকে। তানজিরো বুঝতে পারে এই বাড়িটিতে সে কেবল দানবের মুখোমুখি নয়, বরং এক বুনো যুদ্ধের কবলেও পড়েছে। বাড়ির মালিক দানব কিউগাই একসময় মুজানে 12 শক্তিশালী সেনাপতি বা 12 কিজুকির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু শক্তি কমে যাওয়ার কারণে মুজান তাকে দল থেকে বের করে দেন। কিউগাই পুনরায় তার শক্তি ফিরে পাওয়ার জন্য নিরাপরাধ মানুষদের ধরে খাচ্ছিল। কিউগাই যখন তার শরীরে ড্রামগুলো বাজাতে শুরু করে, তানজিরো দেখে ঘরের ভেতরে বাতাসের ঝাপটা তলোয়ারের মতো তাকে আঘাত করতে আসছে। আহত শরীরে তানজিরোর পক্ষে এই ঘূর্ণায়মান ঘরে লড়াই করা অসম্ভব হয়ে পড়ছিল, কিন্তু তানজিরো হাল ছাড়ে না। সে তার ছোট্ট ভাই বোনদের কথা মনে করে এবং নিজেকে শপথ করে যে সে এই শিশুদের দাদাকে উদ্ধার করেই ফিরবে। এভাবেই এক চরম উত্তেজনার মাঝে 10ম এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই অদ্ভুত ড্রামবারের ভিতরে কি তানজিরো পারবে কিউগাইকে পরাজিত করতে? আর সেই বুনুশু করে মুখোশ পরা ছেলেটি কি তানজিরোর বন্ধু হবে নাকি শত্রু? সব থেকে বড় কথা, বিতু জেনিৎসু কি পারবে এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে? পরে 11 থেকে 15 এপিসোডে গল্প হবে আরো বেশি অ্যাকশন প্যাকেজ, যেখানে আমরা দেখবো জেনিৎসুর এক অবিশ্বাস্য রূপ এবং ইনচুকের সাথে তানজিরোর টক্কর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।